স্বাগত দীপ্ত রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গ্যাস সংকটে মন্দায় নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্প, 2 বছরের সমাধানের আশ্বাস উপদেষ্টার। সরকার স্পর্শকাতর সময় পার করছে, মন্তব্য তথ্যমন্ত্রীর। সবকিছু মিলিয়ে আমরা প্রচন্ড একটা সেন্সিটিভ টাইম পার করছি এবং we have to understand we have the same bureaucracy. রোহিঙ্গা ঢলের 9 বছর পরও প্রত্যাবাসন অনিশ্চিত। ক্যাম্পগুলো সংঘাত মাদক কারবারের আখড়া। 1 বছরের মধ্যে অগ্রগতি দেখছেন প্রতিমন্ত্রী। ইউএনজি প্রেসিডেন্ট আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমি 1 বছর আমরা এই সক্ষমতাটাকে একটু ভালো মতো ব্যবহার করতে পারবো। নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত না করলে যে কোনো দলের নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি ইসির। নির্বাচন ও গণভোট সহিংসতামুক্ত হয়েছে বলে প্রতিবেদন। যত বেশি নারীদের আপনারা নমিনেট করবেন, রাজনীতি তত বেশি মানি মাসলের কবল থেকে বের হয়ে আসবে। তাহলে 2030-এর মধ্যে যারা 33% সকল পর্যায়ে রিপ্রেজেন্টেশন এনশিওর করতে পারবেন না, তারা কিন্তু ডিসকোয়ালিফাইড হবেন। নৌকায় করে অনিশ্চিত এক জীবনে ভেসে বেড়াচ্ছেন ভোলার মান্তা জনগোষ্ঠী। নেই স্থায়ী ঠিকানা বা পরিচয়পত্র, বাসস্থান পেতে আকুল আবেদন। জায়গা নাই, জমি নাই, নদীতে বসবাস করি। আমরা গাঙ্গে গেলে খাইতে পারি, গাঙ্গে না গেলে আমাকে পেট খিদার মানুষ, আমরা চলতে পারি না। রণকৌশলে ব্যর্থ ট্রাম্প, ইরানকে কুপকাত করতে মরিয়া। এবার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, হাতিয়ার তৈরি আছে জানালো তেহরান। বেতন কাণ্ডের পর আবারও বিতর্কে অনূর্ধ্ব 20 ফুটবল দলের হেড কোচ। টিম হোটেলে সহকারীর সঙ্গে বাক বিতণ্ডা, নাকচ করলেন বরখাস্তের খবর। This is baseless. No one from the Federation has said I've been fired or anything like that. Or I don't know where the information's coming from. সংবাদে এছাড়াও দেখবেন, শূন্য থেকে শুরু করে দেশের অন্যতম শীর্ষ আইটি প্রতিষ্ঠানে পরিণত বিটোপিয়া গ্রুপ, লক্ষ্য বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট হওয়ার। এবার বিস্তারিত। নারায়ণগঞ্জে গ্যাস সংকটে বিপাকে পড়েছে নিটওয়্যার ও ডাইং শিল্প। কমে গেছে উৎপাদন, বাড়ছে লোকসান। সমস্যার দ্রুত সমাধানের দাবি শিল্প মালিকদের। নারায়ণগঞ্জে নিটওয়্যার কারখানার পাশাপাশি গড়ে উঠেছে ডাইং শিল্প, কিন্তু দীর্ঘদিনের গ্যাস সংকটে এখন এ 2 শিল্পই হুমকির মুখে। কারখানায় গ্যাসের চাপ প্রয়োজন 10 থেকে 15 PSI, অথচ মিলছে 5 থেকে 7 PSI। দিনের বড় সময় চাপ নেমে যাচ্ছে প্রায় শূন্যে। এতে অনেক কারখানায় উৎপাদন কমেছে শতকরা 50 থেকে 60% পর্যন্ত। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কাজ করতে পারতেছি না, আমাদের যে পরিমাণ প্রোডাকশনের দরকার ওই পরিমাণ প্রোডাকশন হচ্ছে না। অন টাইমে যে স্যালারি দিব, অন টাইমে শিপমেন্ট করব, আদৌ কোনো কিছু করা যেতেছে না। এই ব্যবসার উত্তরণের জন্য আগে যেসব অসুবিধাগুলো ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেগুলো দূর করবে এবং এই ব্যবসাটা যাতে আরো স্মুথভাবে চলে সেটার সমস্ত ব্যবস্থাগুলো সরকার করবে। এ অবস্থায় গ্যাসের বিকল্প হিসেবে ডিজেল জেনারেটর ব্যবহার করতে হচ্ছে, যা ব্যয়বহুল। ডাইং শিল্পে মাঝপথে গ্যাস বন্ধ হলেই নষ্ট হয় কাপড়ের মান, ফলে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। আমরা টোটাল উৎপাদন বলে চলে বন্ধ অবস্থায় আমরা শ্রমিকদেরকে বসিয়ে আমরা বেতন দিচ্ছি। এই যদি দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু শুধু আমাদের এই শিল্প না, দেশের অর্থনৈতিক একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। অনেক কারখানায় গ্যাস সংকটের নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান বিকেএমইএ সভাপতি। সরকার যেন আমাদেরকে সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা দেয়, আমরা কি করব। আমরা কি ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে আমরা কি গ্যাসের উপর নির্ভরশীল থাকবো, নাকি অল্টারনেটিভ আমরা অন্য কোনো এলপিজি অথবা আমাদের সোলার অথবা আমাদের যে কোল বেস বয়লারের দিকে আমরা যাব। শিল্প মালিকদের আশঙ্কা, দ্রুত গ্যাস সংকটের সমাধান না হলে উৎপাদন ও রপ্তানিতে আরও বড় ধাক্কা আসতে পারে। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ।
স্বাভাবিক কোনো সময়ে বর্তমান সরকার ক্ষমতায় আসেনি, বরং সবকিছু মিলিয়ে একটি স্পর্শকাতর সময় পার করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান। মঙ্গলবার সচিবালয়ে তিনি জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধাবিঘ্ন হোক এমনটা সরকার চায় না। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, সরকার চীনের তৈরি যুদ্ধবিমান কেনার পথে রয়েছে। কিছু কথা বলবেন। এলএনজি আমদানি জটিলতায় এখনো দেশ জুড়ে চলছে গ্যাস সংকট। বাসাবাড়ি ও শিল্প কারখানায় সমস্যা কাটেনি। মানুষের প্রধানমন্ত্রীকে ফোন করেছেন গ্যাসের জন্য, আপনারা নিশ্চয়ই তথ্য জানেন। সচিবালয়ে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সাপ্তাহিক ব্রিফিং এ উঠে আসে গ্যাস, বিদ্যুৎ ও সার সরবরাহের প্রসঙ্গ। তিনি জানান, গ্যাস বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে 2 বছর সময় লাগতে পারে। নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সময় অর্থনীতি অনেক ফাস্ট গ্রো করার প্রবণতা থাকে, ফলে ডিমান্ডও এনার্জির বাড়তে থাকে। সো এই সব কিছু মাথায় রেখে আমরা এরকম একটা সময়ের কথা বলছি এবং আমরা গ্র্যাজুয়ালি ভালোর দিকে যাবই। ক্রাইসিস আছে, আমরা জনগণকে আমাদের প্রতি অন্তত খানিকটা সহানুভূতিশীল থাকার অনুরোধ করব, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ব্রিফিং এ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, সবকিছু মিলে স্পর্শকাতর সময় পার করছে সরকার। এই পরিস্থিতি উত্তরণে দেশের মানুষকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সবকিছু মিলিয়ে আমরা প্রচন্ড একটা সেন্সিটিভ টাইম পার করছি এবং we have to understand we have the same bureaucracy, সেটাও মাথায় রাখতে হবে। I'm not saying bureaucracy আমাদেরকে সাপোর্ট করছে না, এইটা না, বাট মাথায় রাখতে হবে যে ওইভাবেও কিন্তু একটা ধারা হয়ে আসছে। যে আমরা নিজেরা আজকে বসে বিটিভি সাথে কথা বলছিলাম যে আমাদের প্রথম রিকোয়েস্টই ছিল আমার আর মাননীয় প্রতিমন্ত্রী, যে আমাদের ছবি কিভাবে কম দেখানো যায়। ফ্যাসিবাদীদের সামাজিকভাবে বয়কটের ডাক দিয়ে মন্ত্রী আরো বলেন, স্বৈরাচারের পক্ষে সম্মতি উৎপাদন রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে গেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজ যখন করছে তখন ইনশাআল্লাহ ল উইল টেক ইটস ওন কোর্স। বাট সত্যি কথা বলতে ইন্টেলেকচুয়াল ফ্যাসিজমের জন্য সামাজিকভাবে আমরা তাদেরকে ধিক্কার করব এবং আমরা তারা বাংলাদেশ বা মুক্ত বাংলাদেশ বা নতুন স্বাধীন বাংলাদেশের এই চেতনায় বিশ্বাস করে না, সুতরাং তারা তাদের মতো থাকবে। আরো জানান, শেখ হাসিনা সহ বিদেশে অবস্থানরত সকল আসামিকে বিচারের স্বার্থে সরকার দেশে ফেরত চায়। প্রত্যেককে আমরা ফেরত চাই। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকটের 9 বছর পার হলেও পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে তাদের প্রত্যাবাসন। উল্টো কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো এখন যেন অপরাধের আখড়ায় পরিণত হয়েছে। অস্ত্র, সংঘাত ও মাদক কারবারে জড়িয়ে পড়ছেন মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33 ক্যাম্পে বসবাস করছেন 12 লাখের বেশি রোহিঙ্গা। দীর্ঘ সময় ধরে তারা নিজ ভূমিতে ফেরার অপেক্ষায়। মিয়ানমার সরকারের সদিচ্ছার অভাব এবং রাখাইনে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতে নিরাপদ পরিবেশ না থাকায় থমকে আছে প্রত্যাবাসন। আর তো দেশ আছে, আর দেশ আর কান, আর এখন আর কান যাই বই, বাট আর কান জাতি আর আইডেন্টিটি ক্লিয়ার করা করিব। আর আইডেন্টিটি যদি রোহিঙ্গা ক্লিয়ার করে, আয় এখন যাই বই, আয় বাঙালি ন, আয় রোহিঙ্গা। বিভিন্ন কারণে ক্যাম্পগুলোতে বাড়ছে অপরাধ প্রবণতা। এরই মধ্যে কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। এই অবস্থায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। দীর্ঘদিন প্রত্যাবাসন না হওয়ার কারণে রোহিঙ্গারা নানা অপকর্মের সাথে জড়িত, মাদক, অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন কাজের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে। সেই সাথে রোহিঙ্গারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এখানে আইন শৃঙ্খলার মারাত্মক একটা অবনতি হয়েছে। এখানে মাদকের ছড়াছড়ি, অপহরণ থেকে শুরু করে শিক্ষার উপর আরেকটা বিশাল প্রভাব পড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো এই সমস্যার থেকে উত্তরণের আসলে একমাত্র উপায় হলো সাস্টেইনেবল রিপার্টেশন। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। যখন মাননীয় প্রধানমন্ত্রী একটি কমিটির নেতৃত্ব দিচ্ছে, সে বুঝতে হবে যে সরকার এই বিষয়ে খুবই সিরিয়াস এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ও ভালোভাবে নিচ্ছে, যে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমরা আশা করছি যে এই কমিটির যে কৌশলপত্র সেটি শিগগিরই তৈরি হবে এবং সেই অনুসারে আমাদের প্রত্যেকটি গভর্নমেন্ট অর্গানাইজেশন ইনক্লুডিং ট্রিপলিসি অফিস আমরা কাজ করব। নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা নিয়ে কবে নিজ ভূমিতে ফিরবে রোহিঙ্গারা, এটি এখন বড় প্রশ্ন। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে আগামী 1 বছরে বড় অগ্রগতির প্রত্যাশা করছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানান, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করায় রোহিঙ্গা বিষয়ে সহায়তা পাওয়া যাবে। মঙ্গলবার নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জাতিসংঘ সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে আরও বেশি আমরা যদি যুক্ত করতে পারি এবং এখন আমাদের একটা
অ্যাডেড বেনিফিট বা একটা শক্তি হয়েছে যে এখন ইউএনজি প্রেসিডেন্ট আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সেই জায়গাটা থেকে আমাদের বাংলাদেশের পক্ষে কথা বলার আন্তর্জাতিক মহলে একটা জোর হয়েছে আমাদের। তো সেই জায়গাটা থেকে আমরা মনে করি অ্যাটলিস্ট আগামী 1 বছর আমরা এই সক্ষমতাটাকে একটু ভালো মতো ব্যবহার করতে পারবো। দীর্ঘ 9 বছরে একজন রোহিঙ্গারও প্রত্যাবাসন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে প্রত্যাবাসনের বিষয়টি রোহিঙ্গাদের স্বেচ্ছায় শান্তি ও মর্যাদাপূর্ণ উপায়ে করা উচিত বলেও জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাইকেল মিলার বলেন, প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং এ সংকটের টেকসই সমাধানে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 2025 সালে রোহিঙ্গা সংকট মোকাবেলায় $50 মিলিয়ন সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। বাংলাদেশে আপনাদের সশস্ত্র বাহিনীর সঙ্গে সামুদ্রিক নিরাপত্তায়, বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বন্দরের নিরাপত্তায়, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহিংস উগ্রবাদ মোকাবেলায় এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে মানব পাচার ও অভিবাসী চোরাচালান মোকাবেলায় আমরা সক্রিয়ভাবে কাজ করছি। 9 বছর ধরে বাংলাদেশের আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এত দীর্ঘ সময়ে এই সংকটের সমাধান না হওয়ার কারণ কি? সেই বিষয়ে উঠে এসেছে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন জনতার কথায়। রোহিঙ্গা সংকটের 9 বছরেও হয়নি প্রত্যাবাসনের নিশ্চয়তা। 2017 সালে 7.5 লাখ রোহিঙ্গা আশ্রয় নেওয়া একজনকেও ফেরত নেয়নি মিয়ানমার, বরং শরণার্থী দিন দিন বাড়ছে, যার ফলে বাড়ছে দেশের ওপর চাপ। কিভাবে কাটবে এই সংকট? এই সংকট মোকাবেলায় কি করতে পারে সরকার? আজকের জনতার কথায় সেই প্রশ্নের উত্তরই খুঁজব। আমাদের পররাষ্ট্রনীতি এতটা স্ট্রং না যে আমরা গিয়ে তাদেরকে প্রেশার ক্রিয়েট করতে পারবো, যে কারণে আমরা এটা সমাধান করতে পারবো। বাট আমরা আসলে করতে পারবো না। আমি সাধারণ হিসেবে, নাগরিক হিসেবে বলছি, আমরা এটা সমাধান করতে পারবো না। এই জন্য কারণ আমাদের সেরকম পাওয়ারফুল কোনো পররাষ্ট্রনীতি নেই। বাংলাদেশের মাদক, বিশেষ করে ইয়াবা সংক্রান্ত যে ইস্যুটা, এটা আসলে মিয়ানমার থেকে, স্পেশালি রোহিঙ্গাদের মাধ্যমে, তাছাড়াও তাদের কিশোর গ্যাং কালচার আমরা দেখতে পাচ্ছিলাম। তো বাংলাদেশ সরকারের জন্য আসলে খুবই অ্যালার্মিং। রাষ্ট্রীয়ভাবে মিয়ানমারের সাথে আলাপ আলোচনা করে তারপরে এটা এখনই নির্মূল করা সম্ভব। দুই দেশের প্রধানরা বসে যেভাবে সমাধান করণ যায়, আন্তর্জাতিক পদক্ষেপটাও এটা লক্ষ্য রাখতে হবে। মিয়ানমারের তো আপনার এখন নতুন প্রধানমন্ত্রী, তো এখন ওই সমঝোতা ভিত্তিতে যদি ওনারা ওদেরকে নিতে চায়, তাহলে তো অবশ্যই তারা তাদের মাতৃভূমিতে যাওয়া আবশ্যক। কোনো দল আইন অনুযায়ী নির্বাচনে নারীর অংশগ্রহণ নিশ্চিত না করলে নিবন্ধন হারাতে পারে বলে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন ও অংশীজনদের সঙ্গে সংলাপে তিনি একথা বলেন। নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পর্যবেক্ষক সংস্থা অ্যালায়েন্স ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি AFED ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রকাশ করা হয় প্রতিবেদন। এতে বলা হয়, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য নির্বাচনের চেয়ে ভালো ছিল, তবে নারীদের অংশগ্রহণ প্রত্যাশামত হয়নি। আলোচনায় বক্তারা বলেন, ভবিষ্যতের নির্বাচন নির্ভুলভাবে আয়োজনের লক্ষ্যে ইসির সময়োপযোগী কর্মপরিকল্পনা প্রয়োজন। এটা জন্য লাগবে হচ্ছে একটা অ্যাকশন প্ল্যান, ইমপ্লিমেন্টেশন প্ল্যান। এই কমিশন হয়তো আরো 3 বছরের মতো আসতে পারবে। সো তারা কতটুকু করতে পারবে এবং পরের কমিশন এসে কি করবে। সো দে নিড অ্যান অ্যাকশন প্ল্যান, এটা লাগবে। নির্বাচনের কমিশনের ভূমিকা আমি ভালোই বলবো, ভালো ছিল। তবে ভোট কেন্দ্রে নিয়োজিত কোনো জায়গায় প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের ভূমিকা নির্বাচনকে ফ্রেজাইল করে দিয়েছে। যত বেশি নারীদের আপনারা নমিনেট করবেন, রাজনীতি তত বেশি মানি মাসলের কবল থেকে বের হয়ে আসবে। এটা রাজনৈতিক দলগুলোর প্রতি আমার অনুরোধ, ইনক্লুডিং আমার নিজের দলের ক্ষেত্রেও। কারণ সত্যি কথা বলতে আমরাও খুব বেশি নারীর নমিনেশন আসলে দিতে পারিনি। আশা করব পরবর্তী নির্বাচনে আমরা
অনেক বেশি নারীকে নমিনেট করতে পারবো আমাদের দল থেকে। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচনে নারীর অংশগ্রহণ নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। সকল স্তরের কমিটিতে পলিটিক্যাল পার্টির 33% নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়, যেটা 2020 সালের মধ্যে কিন্তু করার ব্যাপারে তখন বাধ্যবাধকতা ছিল। যাই হোক, পরবর্তীতে এটা এক্সটেন্ডেড হয়ে এখন 2030 সাল পর্যন্ত করা হয়েছে। তাহলে 2030-এর মধ্যে যারা 33% সকল পর্যায়ে রিপ্রেজেন্টেশন এনশিওর করতে পারবেন না, তারা কিন্তু ডিসকোয়ালিফাইড হবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 67টি আসনে 78 জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রস্তুতিও আমাদেরকে মাথায় রাখতে হয়। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। তার শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবিধানিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট প্রশ্নের জবাব না দিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যম ও সংবাদকর্মীদের আক্রমণ করা উদ্বেগজনক ও অনৈতিক। এ ধরনের প্রতিক্রিয়া মুক্ত গণমাধ্যম, বাক স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং এতে জনগণের তথ্য জানার অধিকার ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি কথা জানায়। এতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী সরাসরি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করেছেন। তথ্য জানতে চাওয়াকে তিনি যেভাবে ক্ষোভ ও বিদ্বেষমূলকভাবে চ্যালেঞ্জ করেছেন, এটি পতিত কর্তৃত্ববাদী আমলের মতো শুট দ্য মেসেঞ্জার চর্চার দৃষ্টান্ত। সংবাদ মাধ্যমের অসত্য তথ্য দিয়ে সিপিডির গবেষণা রিপোর্ট এই শিরোনামে দ্য ডিসেন্ট একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মঙ্গলবার প্রতিষ্ঠানটির সংলাপ ও যোগাযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক অভ্র ভট্টাচার্য দ্য ডিসেন্টকে লিখিত ব্যাখ্যা পাঠিয়েছেন। লিখিত ব্যাখ্যায় তথ্যটির মূল উৎস যাচাই না করেই প্রচার করায় দুঃখ প্রকাশ করা হয়েছে। এর আগে সোমবার একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করে সিপিডি। সেখানে বলা হয়, জানুয়ারি থেকে আগস্টে 3টি প্রধান শিল্পাঞ্চলে 95টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এতে সরাসরি 61,881 জন কর্মী চাকরি হারান। সিপিডি বলছে, প্রতিবেদন তৈরির সময় তাদের পক্ষ থেকে তথ্যটির মূল উৎস যাচাই করা হয়নি। এর ফলে অসাবধানতাবশত যে বিভ্রান্তি তৈরি হয়েছে, সেজন্য সিপিডি দুঃখ প্রকাশ করছে। কোনো স্থায়ী জমি বা ঘর বাড়ি নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছোট একটি নৌকাই তাদের একমাত্র ঠিকানা। ভাসমান এই জনগোষ্ঠীর নাম মান্তা। নদী ভাঙন ও চরম দারিদ্র্যের কারণে জমি হারিয়ে তারা প্রজন্ম ধরে নৌকায় থেকেই মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছে। নৌকার এই সংগ্রামী জীবনের গল্প ভোলা সদরের ধনিয়া ও রাজাপুরের। ভাবুন তো, এমন একটি ঘর যার নিচে কোনো মাটি নেই, ঝড় বাতাস এলেই দুলছে। আমার পেছনে আপনারা লক্ষ্য করছেন সারি সারি নৌকা। এই নৌকাগুলো দূর থেকে দেখে মনে হবে মাছ ধরার নৌকা, কিন্তু না, এগুলোতেই এক একটি পরিবারের স্বপ্ন, এক একটি পরিবারের ঘর। এই ঘরেই এই মানুষগুলোর বসবাস, রান্না, খাওয়া দাওয়া, ঘুম সবই এতে। নানা প্রতিকূলতার মধ্যে দিয়েই কাটছে তাদের সংগ্রামী জীবন। জায়গা নাই, জমি নাই, নদীতে বসবাস করি, সবসময় নদীতে থাকি। ঝড় তুফান আইলেও ভয় করে, মনে করেন যে সময় ঝড় তুফান আসে মনে কয় জানি আমরা মারা যাবো, ডুবে যাবো নদীর ভিতরে, এরম লাগে। আমাকে বাইরে করা যাইতে অনেক কষ্ট হয়, বাথরুমে যাইতে কষ্ট হয়, নাই জায়গা জমি নাই, বাড়ি গাড়ি। বাচ্চা বুচ্চা দেখা গেছে অনেক সময় পড়িয়া নদীতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমরা গাঙ্গে গেলে খাইতে পারি, গাঙ্গে না গেলে আমাকে পেট খিদার মানুষ, আমরা চলতে পারি না। ঠিক আছে, ঘর পাইলেও তো একটু ভালো মতন পড়ালেখাটা করতে পারি, পড়ালেখারও তো আমাকে ইচ্ছা আছে। পড়ালেখা করে আমরা তো একটা ভালো চাকরিও করতে পারি। আমরা কি জেলে দেখে কি আমাকে পড়ালেখার ইচ্ছা নাই? যে সরকার বর্তমান রালিংয়ে চলতেছে, আশা করি সে স্বপ্ন পূরণ করতে পারবে। নদীতেই জীবন, নদীতেই জীবিকা। বছরের পর বছর ধরে, প্রজন্মের পর প্রজন্ম এই পরিবারগুলো এভাবেই নৌকায় ভেসে যাযাবরের মতো জীবনযাপন করছেন। নেই নিজস্ব কোনো ঠিকানা, নেই এক টুকরো মাটি যেখানে মৃত্যুর পর
তাদের সমাহিত করা যাবে। এরপরও তারা স্বপ্ন দেখেন একদিন তাদের ঘর হবে, শান্তিতে বসবাস করবেন। তাকে ভীষণ অসুবিধা এরা আছে, একটু উপরে জায়গা দিতে ওরা ফ্যামিলিতে অনেক লোক, এই লোকগুলি খাইয়া বাঁচত। এদের একটা ঘর বাড়ির যে ব্যবস্থা এরা করে। সরকার আসে সরকার যায়, কিন্তু ভাগ্য বদল হয় না এই পরিবারগুলোর। এভাবেই বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন নদীতে। তাদের একটাই প্রশ্ন, কখনো কি তাদের ভাগ্য বদল হবে? ভোলা থেকে মলয় দে, দীপ্ত টেলিভিশন। এবারে থাকছে দেশের আরও কিছু খবর নিয়ে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। সরকারি দপ্তর ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের ব্যবহৃত চেয়ার ও সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন বা উত্তোলন কিংবা ব্যবহার আইন বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুলসহ মন্ত্রিপরিষদ সচিবের প্রতি এই নির্দেশ দেওয়া হয়। পুলিশের ঊর্ধ্বতন 17 জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে র্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি, এপিবিএন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক 3 প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়। দেখভালকারীরা শর্ত ভঙ্গ করায় তাদের জিম্মা থেকে গাজীপুর সাফারি পার্কে ফিরিয়ে আনা হয়েছে সম্রাট ও নিহারকলি নামের 2টি হাতিকে। সোমবার উদ্ধারের পর মঙ্গলবার খোলা ট্রাকে গাজীপুরের সাফারি পার্কে তাদের নিয়ে আসা হয়। ভোলার চর ফ্যাশন মাছ বাজার এলাকায় 2 ঝুড়িতে রাখা 97টি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে কচ্ছপগুলোর মধ্যে 71টি ভোলা সদর উপজেলার বন বিভাগের নার্সারি কেন্দ্রের পুকুরে অবমুক্ত করা হয়। জহুরুল মোহসান, দীপ্ত বার্তাকক্ষ। একেবারে শূন্য থেকে শুরু করে বিটোপিয়া গ্রুপ বর্তমানে দেশের অন্যতম আইটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে এর কর্মী সংখ্যা প্রায় 5000। এই গ্রুপের অধীনে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড সলিউশন এবং ডেটা সেন্টারের মতো নতুন সেবা যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান ও ব্রাজিল সহ অন্তত 80টি দেশে এই গ্রুপের কার্যক্রম বিস্তৃত। কেবলমাত্র 5 লাখ টাকা দিয়ে প্রতিষ্ঠানের যাত্রা শুরু, অথচ এখন প্রতি মাসে বেতন বাবদ খরচ হয় প্রায় 8 কোটি টাকা। মাত্র 5 লাখ টাকা বিনিয়োগ এবং 7 জন কর্মী নিয়ে 2017 সালে প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান বিডি কলিং আইটির যাত্রা শুরু হয়েছিল। 8 বছরে প্রতিষ্ঠানটি সম্প্রসারিত হয়েছে বহুগুণ। কিভাবে এই সফলতা আসলো, চলুন সেই গল্পই শুনি। শুরুর দিকে বিটোপিয়া গ্রুপ ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ভিজুয়াল ও ক্রিয়েটিভ ডিজাইন, ডাটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিংয়ের মতো কাজ করত। এখন বিটোপিয়া গ্রুপের অধীনে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড সলিউশন এবং ডাটা সেন্টারের মতো নতুন নতুন সেবা যুক্ত হয়েছে। গ্রুপটি নবায়নযোগ্য শক্তি, বৈদ্যুতিক সরঞ্জাম, সাপ্লাই চেইন এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও বিনিয়োগ করেছে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করি, যেমন 2D প্ল্যান, ক্লায়েন্টের বাসা বাড়ি বিভিন্ন ধরনের ডিজাইন বা ল্যান্ডস্কেপ প্ল্যান বা এই টাইপের আর কি কাজ দেয়। আপডেট টেকনোলজি সেগুলো ইউজ করে আমরা তাদের একটা সুন্দর মডার্ন ওয়েব অ্যাপ অথবা মোবাইল অ্যাপ্লিকেশন ডেলিভারি করে থাকি। এটি স্বাস্থ্যসেবা, জ্বালানি ও অবকাঠামোর মতো নির্দিষ্ট কিছু শিল্প খাতে পূর্ণাঙ্গ প্রযুক্তি সেবা প্রদান করছে। এই গ্রুপের মোট ব্যবসার প্রায় 80 থেকে 90% যুক্তরাষ্ট্র কেন্দ্রিক। গত অর্থ বছরে বিটোপিয়া গ্রুপের সম্মিলিত বার্ষিক আয় ছিল প্রায় 200 কোটি টাকা। এখন তো আমাদের 22টা এসবিও, প্রায় 5000 মতো এমপ্লয়ি কাজ করছে। 80টারও বেশি দেশে আমাদের ক্লায়েন্ট আছে, আর 5টা দেশে আমাদের পার্টনার আছে যারা বেসিক্যালি নিজস্ব অফিস এবং কোলাবোরেট অফিস এবং ইভেন তারা পার্টনার হিসেবে, সেলস পার্টনার হিসেবে আমাদের সাথে কাজ করছে, যারা ওখান থেকে ওই দেশে থেকে প্রজেক্টটা সিকিউর করছে। আমাদের এখানে আমাদের ইআরপি সিস্টেমে আসতেছে প্রজেক্টটা, এখান থেকে আমরা এখানকার রিসোর্স দিয়ে ওই কাজটা কমপ্লিট করে আবার ক্লায়েন্টকে বুঝিয়ে দিচ্ছি। এআইতে বিনিয়োগের পাশাপাশি গ্রুপটি বিশ্ববাজারে দ্রুত নিজেদের বাজার সম্প্রসারণের লক্ষ্যেও কাজ করছে। একই সাথে তারা অন্যান্য স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে চায়। আমরা স্পেশালি একটা আলাদা সার্ভিস দিচ্ছি, সেটা হলো এআই অটোমেশন, এবং এআই দিয়ে আপনার টোটাল অর্গানাইজেশনের ইফিসিয়েন্সি বৃদ্ধি করা। সো এই জায়গাটাতে আমরা ফোকাস করে এখন প্রায় 600-এর মতো এআই ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করছি। এক ঝাঁক নিবেদিত প্রাণ, দক্ষ ও সৃজনশীল কর্মী নিয়ে দেশের রপ্তানি বাজার আরও এগিয়ে নিতে চায় বিটোপিয়া গ্রুপ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইরানের বিরুদ্ধে রণকৌশলে পুরোপুরি ব্যর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার মরিয়া হয়ে দেশটির বিরুদ্ধে দিয়েছেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যেখানে ইরানের বাণিজ্যিক অংশীদাররা পড়বেন মার্কিন খড়গে। তবে এতেও পিছু হটবার নয় ইরান। দেশটির অর্থমন্ত্রী জানান, তারা জানেন এ খেলা কিভাবে খেলতে হয়। বারবার হামলা, নিষেধাজ্ঞা, নৌ অবরোধ দিয়েও ইরানকে দমাতে পারছে না যুক্তরাষ্ট্র, বরং দীর্ঘদিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে নিজেরাই। তাই এবার তেহরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন, আর এর নাম দেওয়া হয়েছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। যুক্তরাষ্ট্র বলছে ইরানের তেল সহ আয়ের সব উৎসকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। উদ্দেশ্য, বিশ্বের অন্য কোনো দেশ বা কোম্পানি যেন তেহরানের সাথে ব্যবসা করতে না পারে। এছাড়া ইরানের সঙ্গে বাণিজ্যরত দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো একটি পক্ষকে বেছে নেওয়ার সতর্কবার্তা দিয়েছে ওয়াশিংটন। ইরানের বিরুদ্ধে ঘোষিত অপারেশন ইকোনমিক আউটকাস্ট মূলত ইসলামিক দেশটিকে একঘরে করার অর্থনৈতিক অভিযান। একে ইকোনমিক ডিডে বলা হচ্ছে। এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির বিরুদ্ধে লড়াইয়ে মিত্রবাহিনীর অভিযানের তুলনা টানা হয়েছে। অপারেশন ইকোনমিক আউটকাস্টের আওতায় ইরানের 5টি গুরুত্বপূর্ণ লাইফলাইন লক্ষ্য করা হবে। ইরানের তেল বিক্রি বন্ধ করা, আন্তর্জাতিক অর্থ লেনদেন কঠিন করা, নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত নৌ পরিবহন বন্ধ করা, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির অর্থ ও প্রযুক্তির যোগান বন্ধ করা এবং ইরানের সঙ্গে ব্যবসারতদের মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনা। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে এই অভিযানের আওতায় ইতিমধ্যে অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশকে নজরদারির আওতায় রাখা হয়েছে। তবে ইরানের মিত্র কোনো দেশের ওপর নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করা হয়নি। এমনকি কোন কোন দেশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে বা কখন এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি ওয়াশিংটন। বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপের কারণে চীন, ভারত, তুরস্ক, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে। তবে ইরানের সবচেয়ে বড় সহযোগী চীনা ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা এ বিষয়ে কিছু জানায়নি ওয়াশিংটন। ইরানকে ঠেকাতে এবং এই অর্থনৈতিক অভিযান সফল করতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প, আর তাই বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের ফোন করে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের অনুরোধ জানাচ্ছেন তিনি। তবে ওয়াশিংটনের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। পাশাপাশি তাদের প্রধান বাণিজ্যিক অংশীদারেরা ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও আস্থা জানিয়েছে দেশটি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। সিরিয়াকে সন্ত্রাসবাদের মদতদাতা দেশের তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ৪৭ বছর এই কালো তালিকায় ছিল দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে নিজেদের পুরোপুরি দূরে রাখতে সিরিয়া সরকারের ইতিবাচক পদক্ষেপের স্বীকৃতি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটনের এই সিদ্ধান্তে সিরিয়ার ওপর থেকে সব ধরনের রপ্তানি নিষেধাজ্ঞা উঠে যাবে। খেলার খবর। এশিয়ান কাপের বাছাই পর্বে খেলতে যাওয়ার আগেই অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের ফুটবলাররা। প্রধান কোচ জেরার্ড জোন্সের সাথে সহকারী কোচের বাগবিতণ্ডার ঘটনায় বাতিল হয় নির্ধারিত সংবাদ সম্মেলন। তাতে ছড়িয়ে পড়ে ইংলিশ কোচের বরখাস্তের ভুয়া খবর। এশিয়ান কাপের বাছাই পর্ব। জুনিয়র বেঙ্গল টাইগারদের স্বপ্ন যখন মূল পর্বে জায়গা করে নেওয়া, তখনই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। সোমবার টিম হোটেলে প্রধান কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে ধাক্কাধাক্কিতে রূপ নেয় পরিস্থিতি। কর্মক্ষেত্রে হামলার শিকার হয়ে 999-এ ফোন করেন জোন্স। বিষয়টি জানাজানির পরেই সংবাদ প্রকাশ হয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাফুফে। তবে মঙ্গলবার বিষয়টি অস্বীকার করেন বাফুফের সাধারণ সম্পাদক। আমরা তো বলিনি, এই নিউজ কই থেকে আসলো? আমি তো কিছু বলিনি তো ভাই, ম্যানেজমেন্ট ডিসিশন নিক। পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও ভিডিও বার্তায় বরখাস্তের খবরটি নাকচ করেন এই ইংলিশ কোচ। বরখাস্ত করার বিষয়ে বাফুফে আমাকে কিছুই জানায়নি। ক্যারিয়ারে এমন পরিস্থিতির মুখোমুখি আমি আগে কখনো হইনি। আমি দলের সঙ্গে আছি, কাজ করে যাচ্ছি। এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিতে আগামী বৃহস্পতিবার ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত রাতের সংবাদ, তার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
গ্যাস সংকটে মন্দায় নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্প 2 বছরে সমাধানের আশ্বাস উপদেষ্টার। সরকার স্পর্শকাতর সময় পার করছে মন্তব্য তথ্যমন্ত্রীর। সবকিছু মিলিয়ে আমরা প্রচন্ড একটা সেন্সিটিভ টাইম পার করছি এবং we have to understand we have the same bureaucracy. রোহিঙ্গা ঢলের 9 বছর পরও প্রত্যাবাসন অনিশ্চিত। ক্যাম্পগুলো সংঘাত ও মাদক কারবারের আখড়া। 1 বছরের মধ্যে অগ্রগতি দেখছেন প্রতিমন্ত্রী। ইউএন যে প্রেসিডেন্ট আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমি 1 বছর আমরা এই সক্ষমতাটাকে একটু ভালো মতো ব্যবহার করতে পারবো। নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত না করলে যে কোনো দলের নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি ইসির। নির্বাচন ও গণভোট সহিংসতামুক্ত হয়েছে বলে প্রতিবেদন। যত বেশি নারীদের আপনারা নমিনেট করবেন, রাজনীতি তত বেশি মানি মাসলের কবল থেকে বের হয়ে আসবে। তাহলে 2030-এর মধ্যে যারা 33% সকল পর্যায়ে রিপ্রেজেন্টেশন এনশিওর করতে পারবেন না, তারা কিন্তু ডিসকোয়ালিফাইড হবেন। নৌকায় করে অনিশ্চিত এক জীবনে ভেসে বেড়াচ্ছেন ভোলার মান্তা জনগোষ্ঠী। নেই স্থায়ী ঠিকানা বা পরিচয়পত্র। বাসস্থান পেতে আকুল আবেদন। জায়গা নাই, জমি নাই, নদীতে বসবাস করি। আমরা গাঙ্গে গেলে খাইতে পারি, গাঙ্গে না গেলে আমাকে পেট খিদার মানুষ, আমরা চলতে পারি না। রণকৌশলে ব্যর্থ ট্রাম্প, ইরানকে কুপকাত করতে মরিয়া। এবার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ। হাতিয়ার তৈরি আছে জানালো তেহরান। এবং বেতন কাণ্ডের পর আবারও বিতর্কে অনূর্ধ্ব 20 ফুটবল দলের হেড কোচ। টিম হোটেলে সহকারীর সঙ্গে বাক বিতণ্ডা। নাকচ করলেন বরখাস্তের খবর। This is baseless. No one from the Federation has said I've been fired or anything like that. Or I don't know where the information's coming from. এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।